জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। গেল 24 ঘন্টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোনের আরও 2 শিশু আয়মান ও মাখিনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিমান বিধ্বস্তের মৃতের সংখ্যা দাঁড়ালো 33 জনে। বিকেল 5:30টার দিকে জাতীয় বার্নের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন ব্রিফিংয়ে জানান, এখন মোট ভর্তি রয়েছে 40 জন। এর মধ্যে কেবিনে আছে 13 জন, সংকটাপন্ন অবস্থা 5 জনের, আর গুরুতর অবস্থায় আছে 10 জন। তবে ভেন্টিলেশনে থাকা 2 জনের অবস্থা আগের চেয়ে ভালো। আর শনিবার 4 থেকে 5 জনকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান জাতীয় বার্নের শীর্ষ এই কর্মকর্তা। এর আগে দুপুর 1:05 13 বছর বয়সী আব্দুল মুসাব্বির মাখিনের মৃত্যু হয়, আর সকাল 9টার দিকে মারা যায় শিশু আয়মান। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, দগ্ধের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের 9 জন বিশেষজ্ঞ চিকিৎসক কাজ করছেন। তবে এখনো পর্যন্ত কাউকে বিদেশে নেওয়ার পরামর্শ দেননি তারা। আজকের রোগী এই মুহূর্তে ভর্তি আছে 40 জন। এই 40 জনের মধ্যে এই মুহূর্তে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট আছে 5 জন, সিভিয়ার পেশেন্ট আছে 10 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে 25 জন। তো এই ইন্টারমিডিয়েট গ্রুপে যে 25 জন আছে তাদের মধ্যে আমরা 10 জনকে পোস্ট অপারেটিভে রেখেছি, আর বাকি 15 জনকে আমরা কেবিনে শিফট করেছি। আগামীকাল আমাদের প্ল্যান আছে 4 থেকে 5 জন রোগীকে আমরা ছুটি দিয়ে দেব, এবং পরবর্তীতে আরও প্রতিদিনই আমরা কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারবো বলে আমরা আশা করছি। এর মধ্যে একটা ভালো খবর আছে আমাদের, যে ভেন্টিলেশনে ছিল যে কয়জন, তাদের মধ্যে 2 জনকে আমরা টিউবে আছে, কিন্তু তারা সজাগ অবস্থায় নিজেরা নিঃশ্বাস নিতে পারছে। এদিকে মাইলস্টোন স্কুলের নিহত 3 শিক্ষার্থীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। তাদের পারিবারিক কবরস্থানে মোনাজাতে অংশ নেন বিমান বাহিনীর প্রধান। এছাড়াও দুপুরে উত্তরার শিশু আয়মানের প্রথম জানাজা শেষে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। পাশাপাশি 3 কবরে শায়িত আরিয়ান, বাপ্পি আর উমাইরের নিথর দেহ। সকালে দিয়াবাড়ি তারাটেক এই 3 শিক্ষার্থীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনীর প্রধান। এ সময় তাদের পারিবারিক কবরস্থানে মোনাজাতে অংশ নেন তিনি। পরে বিমান বাহিনীর প্রধান ও তার সহধর্মিণী ও বাফওয়ার সভানেত্রী সালেহা খান নিহত 3 শিশুর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় যান। এর আগে মাইলস্টোনের সহোদর নাজিয়া ও নাফির কবরে শ্রদ্ধা জানান বিমান বাহিনী প্রধান। এদিকে জাতীয় বার্নে মাইলস্টোন স্কুলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যাওয়া আয়মানের জানাজা সম্পন্ন শেষে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। আরিয়ানের মায়ের ধীরে আরিয়ানের আব্বার ধীরে কান্নাকাটা করছে। মার অবস্থা ভালো না, ভাত পানি খায় না, ঘুমা হয় না, ওই এক কান্নার উপরে। আমি দেখার পর আমি বলেছি, বাবা তোমার কিরকম লাগে? বাবা ভালো লাগে না, আমি একটু পানি খাবো বাবা, আমি একটু পানি। পরে আমি নার্স ধরে বলে একটু পানি দেন, ওর একটু পানি দেন, ও পানি খাইতে যেতেছে। ওর তো জিব্বার সহ পড়ে গেছে, 85% পড়ে গেছে। এদিকে মাইলস্টোনের বিমান বিধ্বস্তে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অফ অনার প্রদান করেছে বিমান বাহিনী। দুপুর 2:30টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে মাসুকার সম্মানে গার্ড অফ অনার প্রদান করে বিমান বাহিনীর 10 সদস্যের একটি প্রতিনিধি দল। পরে গার্ড অফ অনার ও পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং মোনাজাত করেন তারা। এ সময় স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান বিমান বাহিনীর সদস্যরা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় জুমার নামাজের পর দোয়া করা হয় মসজিদে, প্রার্থনা করা হয় অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার পর মোনাজাতে দোয়া করা হয়। আল্লাহর কাছে সুস্থতা চাওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও আহতদের। এমন দুর্ঘটনা থেকে দেশের জনগণকে হেফাজত কামনা করা হয় মোনাজাতে। এ সময় বিশ্বের নানা দেশে হানাহানিতে বিপর্যস্ত মানুষ ও মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। জনগণের নিরাপত্তায় ওদের শান্তি সম্প্রীতিও কামনা করা হয় মোনাজাতে।
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পাইলট তৌকির ইসলামের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা সেনানিবাসে তৌকিরের বাসায় যান মির্জা ফখরুল। এ সময় নিহতের স্ত্রী সহ পরিবারের সদস্যদের খোঁজ নেন। শোক ও সমবেদনা জানান দলের পক্ষ থেকে। সাথে ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। বাংলাদেশে যে একটি সরকার আছে তার দৃশ্যমান কোনো কাজ দেখছে না জনগণ, আর উপদেষ্টারা ঠিকমতো অফিস করছে কিনা সে ব্যাপারেও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে উত্তরায় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে এসে এসব কথা বলেন তিনি। এ সময় বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হলো সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেই সাথে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ কেন কোচিং করালো সেই প্রশ্ন রেখে স্কুল কর্তৃপক্ষের গাফিলতি যাচাই করে বিচারের দাবি জানান গয়েশ্বর। সরকার যখন বিপদে পড়ে আমাদেরকে ডাকে, এবং এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না, এবং যে যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দীর্ঘদিন 17 বছরের যে দুর্নীতি ধারাবাহিকতা এখনও চলমান। কোনো কোনো বিষয়ে দুর্নীতি বাড়ছে, ঘুষ বাড়ছে, কমে নাই। ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত রুকন সম্মেলনে একথা বলেন তিনি। সম্মেলনে যোগ দেয় ঢাকা দক্ষিণের প্রায় 10,000 রুকন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির বলেন, আইনের প্রয়োগ থাকলে দেশ থেকে দুর্নীতি কমে যেত। জামায়াতের কর্মীরা ঘোষ নেয় না দাবি করে তিনি আরও বলেন, সরকারি দল নিয়ম না করলে সবাই বার্তা পেয়ে যাবে। সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার পাশাপাশি জাতীয় নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তারা। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায়। আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি, এবং আমরা কোথায় চিড়া ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। সরকার জুলাই সনদ ঘোষণা না দিলে আগামী 3 আগস্ট দাবি আদায়ের ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সুনামগঞ্জে 25তম দিনে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সভায় এই ঘোষণা দেন তিনি। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশের মানুষ সব সেবা থেকে বঞ্চিত। এই বৈষম্য দূর করতে চায় এনসিপি। বিকেলে সিলেটে জুলাই পদযাত্রায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি বিএনপি বিরোধী নয়, তবে দেশে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই হবে না। দেশ এখনো জনগণের হতে পারেনি উল্লেখ করে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের দেশ গড়তে এনসিপি ঐক্যবদ্ধ। পরে সমাপনী বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে। আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রেণীর, আমাদের দেশটা হয়েছে বসুন্ধরার, আমাদের দেশটা হয়েছে প্রশাসনের, আমাদের দেশটা হয়েছে আর্মিদের, আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে নাই। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব। আমরা বিএনপির বিরোধী নয়, আমরা খালেদা জিয়ার বিরোধী নয়, আমরা তারেক জিয়ার বিরোধী নয়, আমরা জিয়াউর রহমানের বিরোধী নয়, তবে বাংলাদেশে আমরা চাঁদাবাজদেরকে ঠাঁই দিব না, ঠাঁই দিব না। যে জুলাই সনদটা আটকে রয়েছে উচ্চকক্ষ পিআর প্রতিষ্ঠার মাধ্যমে,
এই আমরা সংস্কারের ঐক্যমত্যটা বাস্তবায়ন করতে পারি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, ঢাকায় আমরা ৩রা আগস্ট যাচ্ছি, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব। আপনাদেরকে আমরা ৩রা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জমায়েতে তিনি এ মন্তব্য করেন। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার উপর জোর দিতে হবে। চাঁদাবাজরা জ্ঞানহীন উল্লেখ করে তিনি বলেন, একটি দল একচেটিয়া চাঁদাবাজি করে ভিক্ষুক দলে পরিণত হয়েছে। তবে ইসলামী আন্দোলন রাজনৈতিক দলের হুমকি ধামকি পরোয়া করে না বলে মন্তব্য করেন তিনি। চাঁদাবাজদের সহযোগী হই নাই, খুনিদের সহযোগিতা হই নাই, দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়ার সেরি আমরা হই নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন। আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে, আছে। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কয়েকজন যুবক বৃহস্পতিবার রাতে বাসবদুয়ার সীমান্তে বন্যার পানিতে মাছ ধরতে যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মিল্লাত, লিটন ও আফসার নামের ৩ যুবক গুলিবিদ্ধ হন। পরে তাদের মধ্যে মিল্লাত ও আফসারকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিল্লাতকে মৃত ঘোষণা করে, আর আফসার এখনও চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ লিটনকে বিএসএফ সদস্যরা ভারতের বিলোনিয়া হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বেলা 11:30টার দিকে মৃত্যু হয়। মরদেহটি ফেরত আনার জন্য বিকেলে ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে পতাকা বৈঠকের কথা রয়েছে। বিজিবি জানায়, সীমান্ত পিলার অতিক্রম করে কাঁটাতারের কাছে চলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে পুরুষ, নারী ও শিশু সহ ২১ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে হাতিপাগার বিউপির নাকুগাঁও সীমান্ত সড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবির টহল দল তাদের আটক করে। আটকদের মধ্যে 6টি পরিবারের 5 জন পুরুষ, 5 জন মহিলা এবং 11 জন শিশু রয়েছে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, 2017 সালে কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান তারা। এরপর ভারতের বিভিন্ন প্রদেশে তারা শ্রমিক হিসেবে হোটেল এবং বাসাবাড়িতে কাজ করেন। আটকদের দেয়া তথ্য অনুযায়ী তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি জওয়ানরা সর্বোচ্চ সচেষ্ট থেকে দায়িত্ব পালন করছেন। আমদানি রপ্তানিতে চট্টগ্রাম বন্দর ব্যবহারে সেবা মাশুল গড়ে 30% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আন্তঃমন্ত্রণালয় ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। আমাদের যদি এফিসিয়েন্সি বাড়াতে হয় তাহলে আমাদেরকে বাইরের নো হাউ টেকনোলজি আনতে হবে। আমরা যদি নিজেরা করছি ঠিকই, নিজেরা অনেক এফিসিয়েন্টলি করছি, কিন্তু এই এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমাদের দরকার হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রবেশ করা। এবং চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এতে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা তেতুলিয়া নদী। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নৌবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র ও নৌবন্দরে সতর্কতা সংকেত জারি থাকায় ভোলায় সকাল থেকে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ভোলা, ঢাকা এবং ভোলা, বরিশাল সহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া অতি জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধিতে প্লাবিত হচ্ছে বাঁধের নিম্নাঞ্চল। এদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের নৌ চলাচল। বন্ধ রয়েছে ঢাকা হাতিয়া রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল। এছাড়া বৈরী আবহাওয়ায় ইলিশ শিকার বন্ধ করে নিরাপদে ফিরে এসেছে পটুয়াখালীর জেলেরা। দ্বিতীয় দিনে গড়ালো থাইল্যান্ড কম্বোডিয়া সামরিক সংঘাত। ইতোমধ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে, যার মধ্যে 15 জনই থাই নাগরিক। ইতোমধ্যে সীমান্ত এলাকা থেকে লক্ষাধিক মানুষকে সরিয়ে নিয়েছে থাই সরকার। স্থাপন করা হয়েছে 3 শতাধিক আশ্রয়কেন্দ্র। যদিও জাতির সার্বভৌমত্বকে সমর্পণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। বিপরীতে কম্বোডিয়া সরকারের অভিযোগ, দেশটির ভূমি দখল করতে চায় থাইল্যান্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশীর সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছে চীন। অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গেল বৃহস্পতিবার সীমান্তের বিরোধপূর্ণ অঞ্চলে ল্যান্ডমাইনের বিস্ফোরণে আহত হন 5 থাই সেনা। এরপর সামরিক সংঘাতে জড়ায় 2 দেশ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।